প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে পুনরায় অনলাইন লাইভ ক্লাসে শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য, বিষয়টা শেয়ার করার জন্য যাই বলি উপস্থিত হয়েছি। প্রত্যাশা করছি এই অদৃশ্য শক্তির বেড়াজাল ছিন্ন করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাই মাস্ক ব্যবহার করবি বাড়ি থেকে বাইরে গেলে। যদিও ভ্যাকসিন চলছে, তারপরেও অনেক ঝামেলা আছে। আমি প্রত্যাশা করছি তোমরা আমার ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা দ্বিতীয় অধ্যায়ে ভূগোল ও পরিবেশ। এই ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় আছে মহাবিশ্ব আমাদের পৃথিবী। মহাবিশ্ব আমাদের পৃথিবী। মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম প্রথম অধ্যায়ে আলোচনা করার সময় যে এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে আলোচনা না করলে আমাদের বোধগম্য হবে না, ঝামেলা আছে। এই ঝামেলাগুলো বোঝার জন্য আজকে আমি দ্বিতীয় অধ্যায়ে মহাবিশ্ব আমাদের পৃথিবী নিয়ে তোমাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বিষয়টা তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন দশম শ্রেণীতে আছো তাদেরও গুরুত্ব সহকারে দেখতে হবে। এসএসসি কেন্দ্রের যারা পরীক্ষা দিবে তাদেরও দ্বিতীয় অধ্যায় আছে। পরীক্ষার্থী যারা তোমাদের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম অধ্যায় থেকে পরীক্ষা হবে। সঙ্গত কারণে আমাদের পরীক্ষার বিষয়বস্তু যে অধ্যায় আছে ওই অধ্যায়গুলো ক্লাস চলাকালীন তোমরা একটু মনোযোগী হবে। কারণ তোমাদের সঙ্গে আসলে যেভাবে যখন থেকে ফিজিক্যালি সরাসরি ক্লাস নেওয়ার কথা আছে, জানি না আমাদের বিশ্ব পরিস্থিতি কি, সারা বিশ্বের এই অদৃশ্য শক্তি, অদৃশ্য শত্রু কিভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে বলা মুশকিল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এই অবস্থা যদি থাকে বা এর থেকে আরো উন্নতিও হয় তো ওকে 30 তারিখে স্কুল খুলবে, এই 30 মার্চ। আর যদি অন্য অন্য দেশে, পৃথিবীর অন্য অন্য দেশে আমরা যা দেখতে পাচ্ছি, ঈশ্বর না করুক আমাদের এই ছুঁই ঝামেলাটা যদি না আসে তাহলে ঠিক আছে। আর যদি প্রতিবেশী রাষ্ট্র ঝামেলায় জড়িয়ে যায়, এই গরমের আবার যদি একটা ধাক্কা নতুন করে এসে যায়, সেই ক্ষেত্রে বলা মুশকিল 30 তারিখে পর থেকে আমরা তোমাদের সঙ্গে সরাসরি ক্লাস নিতে পারবো কি না। তো ধরে নাও আমরা তোমাদের সঙ্গে 30-এর পর থেকে ক্লাস করছি। বাকি যারা আছেন তাদের নিয়মিত নয়, পর্যায়ক্রমে আমরা রোলিং করে ক্লাস করার চেষ্টা করব। কিন্তু তা আগে যে কাজটা এতদিন তোমরা যে ধূম্র জালের মধ্যে ছিল তার থেকে বেরিয়ে এসে আমরা আলোর মুখ দেখতে শুরু করছি,
নতুন বই হাতে চলে গেছে, তোমরা একটু পড়ালেখা করবে বাড়িতে। এত সময় এতটা দীর্ঘ একটা বছর বই পুস্তক পড়া নেই। নতুন বছর তোমরা পড়াশোনা শুরু করবে। আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে তোমরা অ্যাক্টিভ হবে। না হলে দেখো বাড়ি থেকে অনেকে এই মোবাইলের ব্যবস্থা হয়েছে, ডাটা কিনে দেওয়ার ব্যবস্থা হয়েছে, অনেকের বাড়িতে ব্রডব্যান্ড ওয়াইফাই ব্যবস্থা হয়েছে। এই কারণে তোমাদের আমি বিশেষভাবে বলবো, তোমরা আমাদের সঙ্গে, আমরা নিয়মিত ক্লাস করছি, আমাদের সঙ্গে ক্লাসগুলো দেখে নাও, শেয়ার করো। আমাদের সঙ্গে তোমাদের ক্লাস দেখার সুযোগ রয়েছে আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে। তোমরা যদি আমাদের ফেসবুকে ঢোকো, সেখানে বাহিরিয়া স্কুলের যে টিচার্স অ্যান্ড স্টাফ আইডি আছে, একটা প্রোফাইল খোলা আছে, একটা গ্রুপ খোলা আছে, টিচার্স অ্যান্ড আদার্স সবাইকে নিয়ে যে গ্রুপটা খোলা আছে, ধরে নিই আমাদের স্কুলের সমস্ত শিক্ষকদের নিয়ে যে গ্রুপটা খোলা আছে, টিচার্স গ্রুপ। এখানে তোমরা ঢুকলে দেখে নিতে পারবে কবে কবে ক্লাস আছে, কোন কোন ক্লাস কবে হবে, কখন হবে, এই বিষয়টা দেখে তোমাদের সুবিধামতো ক্লাসগুলো তোমরা দেখে নিবে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, এটা হচ্ছে আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো, জ্যোতিষ্ক নিয়ে কথা বলবো। এই মহাবিশ্বে যে সমস্ত জ্যোতিষ্ক রয়েছে তাদের নিয়ে তোমরা বই পড়লে দেখতে পাবে মহাবিশ্বে কোটি কোটি জ্যোতিষ্ক রয়েছে। এদের অনেকের আকার আকৃতি, গঠন শৈলী, এর উপরে ভিত্তি করে এর চালচলন, আচার ব্যবহার, উপস্থিতি অনুপস্থিতি এর উপর নির্ভর করে এদের নামকরণ করা হয়েছে। কারো নাম আছে নক্ষত্র মণ্ডলী, কোনটার নাম রয়েছে ছায়াপথ, কোনটাকে বলা হয়েছে ইংলিশে মিল্কি ওয়ে, কোনটাকে আবার বলা হচ্ছে ধূমকেতু, কোনটাকে বলা হচ্ছে উল্কা, কোনটাকে বলা হচ্ছে নীহারিকা। এগুলো আমরা দেখে নেব এই ছায়াপথ কি, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি কি জিনিস। আমরা মহাকাশের দিকে রাত্রে অন্ধকার আকাশে হোক তাকালে প্রায় উত্তর দক্ষিণ বরাবর বড় রাস্তার মতো একটা অংশ দেখতে পাই, সাদা, অনেকটা রাত্রে, অন্ধকার রাত্রে বেশি দেখা যায়। অপেক্ষাকৃত সাদা একটা অংশ দেখা যায়, মনে হচ্ছে আকাশে একটা রাস্তা আছে সাদা সাদা। এই যে আলোর তৈরি রাস্তাটা, এটাকে আমরা সাদা দেখি, এটাকে মিল্কি ওয়ে বলা হয়েছে, ছায়াপথ এর অংশ গ্যালাক্সি। তো এর আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলো তোমরা একটু বইটায় বের করবে, বই করলে দেখতে পাবে। আবার আমরা যদি নীহারিকে যাই, সেখানে দেখবো স্বল্প আলোকিত, মানে অল্প আলো, স্বল্প আলোকিত কিছু জ্যোতিষ্ক মণ্ডলের সমাবেশ, একত্র উপস্থিতি। এদের আলোর পরিমাণ কম, তাকে বলেছেন স্বল্প আলোকিত। এই জ্যোতিষ্ক মণ্ডলীর স্বল্প আলো স্তর বা স্তরণ নীহারিকা বলা হয়েছে। আমরা আরো দেখেছি উল্কা। উল্কা কি? কেউ বলে তারা ছোটা, তারা খসা। আসলে বিষয়টা কি? এমন অবস্থা আছে পৃথিবীর সৃষ্টি থেকে, আমাদের মহাবিশ্ব, পৃথিবী নয়, মহাবিশ্ব সৃষ্টি থেকে যে নিয়ম নীতির মাধ্যমে এই সৌরমণ্ডলে সূর্যকে কেন্দ্র করে এরা সবাই নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট অবস্থান থেকে নির্দিষ্ট গতিতে সবসময় সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আমরা দেখেছি এখান থেকে অনেক আমাদের যে সৌর জগতের যে গ্রহগুলো আছে, মানে যাদের আগে বলে রেখা ভালো, যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে,
আমরা তাদের বলছি নক্ষত্র। নক্ষত্র যাদের নিজস্ব আলো আছে, আকাশে মিট মিট করে জ্বলে, মনে হয় একবার নিচ্ছে একবার জ্বলছে, আমরা তাদেরকে নক্ষত্র বলছি। আর যাদের নিজস্ব আলো নেই, এরা আলো পাচ্ছে, আমাদের সৌর জগতের কেন্দ্রে অবস্থান করছে একটি নক্ষত্র নাম সূর্য। এই সূর্যের আলোয় এই সৌর জগতের কেন্দ্রে সূর্য নামক নক্ষত্র অবস্থান করছে। আর এই সূর্যের আলোয় এই পরিবারের প্রত্যেকটা গ্রহ আলোকিত হচ্ছে। আসলে আমাদের এই সৌর জগতের যে গ্রহগুলো আছে, এদের কারো নিজের আলো নেই, এরা সূর্যের আলোয় আলোকিত হয়। যখন সূর্যের দিকে ওই গ্রহটার যে দিকটা সূর্যের দিকে আসে, সেই দিকটা আলোকিত হয়, বিপরীত দিকটা অন্ধকার হয়। এইভাবে গ্রহগুলো ঘুরছে নিজের কক্ষপথে, নিজেকে লাঠিমের মতো নিজের চারিপাশে ঘুরছে এবং সূর্যকে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে। যে দিকটা সূর্যের দিকে আসে সেদিকে আলো হয়, বিপরীত দিক অন্ধকার। যেদিক সূর্যের দিকে থাকে সেই দিকটা দিন হয়, বিপরীত দিক অন্ধকার, সেদিক রাত থাকে। এই জন্য এই গ্রহগুলো নিজস্ব আলো নেই। কিন্তু নক্ষত্র যারা তাদের নিজস্ব আলো আছে, কম বেশি যাই হোক, তো আরো একটু বলে রেখে ভালো, আমাদের সৌর জগতে কেন্দ্রে যিনি সারা আমাদের এই পৃথিবীকে আলোকিত করে রাখছে, সূর্য। আমাদের নিকটতম, পৃথিবীর নিকটতম নক্ষত্র মাথায় রাখতে হবে। তোমাকে প্রশ্ন করা হলো পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি, তখন চোখ বন্ধ করে বলতে হবে সূর্য। তাহলে আমাদের নিকটতম নক্ষত্র আছে সূর্য, মানে আমাদের সৌর জগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য। এই সূর্যের আলোয় সবাই আলোকিত এই সৌর জগতের। কিন্তু আমাদের এই সূর্যটা, এটা কিন্তু মাঝারি আকারের নক্ষত্র। এটা কিন্তু আসলে বড় না, কোনো বড় আকারের নক্ষত্র নয়, এটা একটা মাঝারি আকারের। এরকমের কোটি কোটি নক্ষত্র মহাকাশে বিরাজমান। এবং আমাদের যে সৌর জগতে সৃষ্টিতে 9টি গ্রহ ছিল, অনিবার্য কারণে সে তার একটি গ্রহ, তার গ্রহের যে ধর্ম বৈশিষ্ট্য আছে, এটি থেকে বাদ পড়ে গেছে। সঙ্গত কারণে আমাদের সৌরজগতে এখন 8টি গ্রহ আছে। 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। আমি যেভাবে বলেছি, এটা হচ্ছে সূর্য থেকে ক্রমান্বয়ে এদের অবস্থা, ক্রমান্বয়ে। এখানে যদি সূর্য থাকে, এখানে যদি সূর্য থাকে, তাহলে কক্ষপথ যদি এমন থাকে ঘুরছে, তাহলে এখানে এখানে থাকবে একটা গ্রহ, এটার নাম হচ্ছে বুধ। আর একটা কক্ষপথ আসবে, এইখানে থাকলো শুক্র। আর একটা কক্ষপথ এখানে, এটা হচ্ছে পৃথিবী। আর একটা কক্ষপথ আসলো এখানে মঙ্গল। আর একটা কক্ষপথ আসলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। এইভাবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। এরপর আসবে শনি, এখানে আছে শনি। আমি এক সাইডে দেখাচ্ছি, ওই সাইড না দেখায়, শনি। এরপর আসবে ইউরেনাস, ইউরেনাস। এরপর আসবে নেপচুন, নেপচুন। এইভাবে পৃথিবীকে, এই যে পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, আমরা যেখানে বাস করছি পৃথিবী, এই পৃথিবী, এখানে আমরা বাস করছি এমন একটি গ্রহ
যেখানে জনমানব অর্থাৎ প্রাণের অস্তিত্ব রয়েছে। আর কোথাও প্রাণের অস্তিত্ব এখনো সন্ধান পাওয়া যায়নি। 1 2 3 4 5 6 7 8টি। এরপর ছিল প্লুটো। সেই প্লুটো তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলায় তাকে সৌরজগতের সদস্য হিসেবে বাদ দেওয়া হয়েছে। এখন এই যে নামগুলো তোমরা এমন ভাবে শিখবে যাতে ধারাবাহিকতা থাকে, উলট পালট নয়। বুধের পরে মঙ্গল আনলে, মঙ্গলের পরে আবার বৃহস্পতি দিলে, এভাবে যেন উল্টো পাল্টা না হয়। এগুলো যেন উল্টো পাল্টা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, সেভাবে মুখস্থ রাখতে হবে। কারণ এখান থেকে প্রশ্ন করলে তোমাকে যদি নাম না দিয়ে এভাবে সৌরজগতের এক অংশ থেকে কেটে নিয়ে এখানে তোমাকে দেওয়া হয় 1 2 3 দিতে পারে, একটা উদ্দীপক হতে পারে, অথবা 1 ক খ গ হতে পারে একটা উদ্দীপক। তখন তোমার জানতে হবে ক মানে কে, খ মানে কে, গ কে হতে পারে। এমন একটা অংশ নিয়ে একটা প্রশ্ন, উদ্দীপক নিয়ে প্রশ্ন হবে, যা ক খ এই অধ্যায়ের বইয়ের থেকে হবে, আর গ ঘ সম্পূর্ণ উদ্দীপক থেকে হবে। এখন তুমি যদি এর অবস্থা না জানো তাহলে তুমি কি করে বলবা? তোমাকে বলা হলো যে সূর্যের নিকটতম গ্রহটির নাম কি, ব্যাখ্যা দাও, বলতে পারে। এরপরে বলতে পারে এই খ এবং গ গ্রহ দুটির মধ্যে কোনটি অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ, কেন, বিশ্লেষণ করো। তাহলে তোমার খ এবং গ সম্পর্কে ধারণা থাকতে হবে যে খ কি আছে, গ কি আছে। এরপরে তার সেখানে কি কি আছে বা নেই, এখানে কি কি আছে, কেন এটি গুরুত্বপূর্ণ বলা হয়েছে, যদি এটিকে বলো গুরুত্বপূর্ণ, যদি এটিকে গুরুত্বপূর্ণ বলো তাহলে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিলে ভুল হয়ে যাবে। আসলে তো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সৌরজগতে, এই সৌরমণ্ডলে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। কারণ এখানে আলো, বাতাস, পানি, মাটি সবই রয়েছে এবং এখানে প্রাণের অস্তিত্ব বা প্রাণী বসবাসের উপযোগী একটা গ্রহ, যা আর অন্য কোনো গ্রহে এখনো পর্যন্ত সন্ধান মেলে নাই। সঙ্গত কারণে আমরা এভাবেই বলবো, যেভাবে বলেছি সৌরজগতের গ্রহগুলো যদি ধারাবাহিকে বলি তাহলে বলতে হবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো আর বলবো না। তো যাই হোক, যা বলতেছিলাম, আমরা সৌরজগৎ বলতে এসে আমরা আলোচনা করতেছিলাম যে ওখানে হঠাৎ করে একটা জ্যোতিষ্ক নিয়ে কথা বলতেছিলাম যে উল্কা, অনেক সময় উল্কা পৃথিবী পৃষ্ঠে নেমে আসতে পারে। পৃথিবী পৃষ্ঠে নেমে এসে কোথাও পড়লে সেখানে খানিকটা মাটি বসে যেতে পারে, সেখানে কিছু পুড়িয়ে যেতে পারে, এরকমের। তো আমরা জানি সাধারণত ভূপৃষ্ঠে খুব একটা নামে না, কারণ উল্কা যখন দ্রুতবেগে ছুটে আসে, একটা গ্যাসীয় পিণ্ড যখন দ্রুত বেগে ছুটে আসে তখন তাপমণ্ডলে আসার সঙ্গে সঙ্গে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে আগুন ধরে যায়। এই আগুনটা আর কিছু নয়, এই আগুনটা ঘর্ষণ ফলে আগুন ধরে যায়। যতক্ষণ পর্যন্ত পুড়ে নিঃশেষ না হয় গ্যাসটা, তত সময় আগুনটা জ্বলে এবং এই জ্বলা এবং পুড়ে নিঃশেষ হওয়ার সময়টুকু, যত সময় পুড়ে নিঃশেষ না আছে ততটুকুন চলে। এরপর দেখা যাবে নেই, তার মানে কি পুড়ে শেষ হয়েছে। একটা গ্যাসীয় পিণ্ড বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে তখন এটা আগুনের সাথে বাতাসের সংস্পর্শে এসে আগুন ধরে যায় এবং এটা পুড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় সে কোন একটা দিকে দ্রুত বেগে ছুটে যাবে, এরপরে থাকবে না। অনেকে অনেক নামে এটাকে অভিভূত করে, ঠিক আছে। তো যাই সে কথা। এরপরে বলা হয়েছিল আরেকটা যথেষ্ট পদার্থ থেকে বলা হয়েছিল ধূমকেতু কোন চেহারাটা একদিকে ঝাঁটার মতো আর একদিকে মাথা হচ্ছে এমন, মাথাটা এমন ধরনের যে এক ঝাড়ুর মতো। আমরা যদি বলি যে মাথা এর এক দিকটা এরকম আর অন্য দিকটা এরকম হয়ে গেছে, এরকম।
দূরত্ব দেখলে এরকম মনে হবে, আর এই মাথাটা ঝাড়ুর মধ্যে পিছন দিকটা চাওয়া। তাহলে এই যে জিনিসটা আমরা তাকে ধূমকেতু বলছি, এটাও কিন্তু কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে। এই ধূমকেতু সূর্যকে নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করছে, কিন্তু কক্ষপথটা অনেক অনেক দূরে, এত দূরে যে এদের নির্দিষ্ট সময় সীমা রয়েছে। কে কত সময় আমাদের পৃথিবী এই সূর্যকে প্রদক্ষিণ করছে, যে গ্রহের যে কয়দিন সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে, সেইটা হচ্ছে সেই গ্রহের সৌর বৎসর। তো এই আমরা আলোচনা করছিলাম জ্যোতিষ্ক ধূমকেতু নিয়ে। এই ধূমকেতুর বিষয়টা হচ্ছে কি, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, যারা মহাকাশ বিজ্ঞানী এটা নিয়ে অনেক গবেষণা করেছেন। এটাকে ধরার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু খুব সম্ভব হয় নাই। আধুনিক এই বিজ্ঞানের অগ্রগতির ফলে যখন এই পৃথিবী থেকে মহাকাশে অনেক কিছু তার গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তারপরে এর গতিবিধি লক্ষ্য করে এইখান থেকে কম্পিউটার মাধ্যমে তাকে ধরার চেষ্টা করা হয়েছে রকেট পাঠিয়ে। অবশেষে একবার সন্ধান মিলেছে, দেখা গেছে সে নিজস্ব কক্ষপথে ঘুরছে। এই নিজস্ব কক্ষপথে ঘুরে আমরা কখন দেখি বলতে পারি না। যখন কক্ষপথে ঘুরতে ঘুরতে এমন কোন একটা অবস্থানে এসে যায় যে পৃথিবী থেকে অন্য কোনো এই যে অন্যান্য গ্রহ রয়েছে, কোন গ্রহ আড়াল পড়ে যাচ্ছে, একাধিক গ্রহ আড়াল পড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কোন পৃথিবী অন্যান্য গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থা আসে যে কোনো এক সময় পৃথিবী থেকে অনেক দূরে পর্যন্ত মহাকাশে দেখা সম্ভব হয়। ঠিক এই অবস্থানে যখন ও আসে ধূমকেতু, তখন আমরা দেখতে পাই হেলি নামক এক জ্যোতির্বিজ্ঞানী, উনি দীর্ঘদিন গবেষণা করে একটা ধূমকেতু নিয়ে গবেষণা করে উনি দেখেছেন ওটাকে 75 বছর পর 76 বছর পার 75 বছর পার হলে, মানে 76 বছর পড়লে এটাকে সূর্যের থেকে তার কক্ষপথে অবস্থান করলেও পৃথিবী থেকে দেখা যায়। সময় লাগে 75 প্লাস 76 বছরে। সঙ্গত কারণে আমরা বুঝতে পারছি যে প্রতি 76 বছর পর 75 পার হলেই আমরা যখন ওকে দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চিত একটা কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে। এ কারণে আমরা এই 75 বছর পরে গিয়ে 76 বছরে গিয়ে আমরা ধূমকেতুকে দেখতে পাচ্ছি। এটা থেকে একটা ভয়েরও সৃষ্টি হতো, এখনো হয়। তোমরা যারা ক্লাস শুনছো দেখছো, আমিও ছোটবেলায় আমি একবার দেখেছিলাম ধূমকেতু, অনেক ভয় হচ্ছিল। মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে ধূমকেতু দেখছিলাম, অনেক ভয় পাচ্ছিলাম। ধূমকেতু নামটা শুনে মনে হয় যেন কি ভয়ঙ্কর কোনো কিছু। তদানীন্তন সময়ে মনে করা হতো মহাকাশে ধূমকেতু আসা মানে কোনো আপদ বিপদ, একটা খারাপ সংবাদ, একটা খারাপ বার্তা কিছু নিয়ে আসছে। আসলে এমন কিছু না, একেবারে ভৌতিক কোনো কিছু না, এটা ভৌগোলিক ব্যাপার। এখানে অমন ভৌতিক কোনো কিছু নেই, কাল্পনিক কিছু নেই। এটা সম্পূর্ণ একেবারে মেপে ঝুঁকিয়ে সে তার কক্ষপথে চলছে এবং আমরা এভাবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানলাম যে অনেকগুলো জ্যোতিষ্ক মহাকাশে রয়েছে। যদি এক জায়গায় দেখা আছে 4টে জ্যোতিষ্ক আছে, এই 4টে জ্যোতিষ্ককে আমরা যদি দাগ টেনে আটকা দিই, তাহলে তার একটা নামকরণ হতে পারে। কোথাও 7টা আছে, কোথাও দেখা যাচ্ছে 7টার বেশি রয়েছে, কোথাও রয়েছে 7 গুণে 14 13টা রয়েছে। এই যেমন আছে কালপুরুষ, তারপরে বলা আছে কুকুর,
বৃহৎ কুকুর, এরকম যাই হোক আমরা এদিকে যাচ্ছি না। বিভিন্ন ঋষি মুনির নামে এদের নামকরণ করা হয়েছে, এদের অবস্থানের ভিত্তিতে এদের নামকরণগুলো করা হয়েছে। তো আমরা সে বিষয়টা আমরা ওভাবে নাইটা দেখলাম। এভাবে আমাদের সৌর জগতে বাইরে মহাকাশে সর্বত্র অসংখ্য জ্যোতিষ্ক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের পৃথিবী এটাও কিন্তু এই মহাকাশে আমরাও কিন্তু ভাসমান অবস্থায় একটা গোলাকৃতি, বলা হয়েছে পৃথিবীর আকার গোল নয় বরং কমলা লেবুর মতো, উপরে নিচে কিছু চ্যাপ্টা, দুই দিকে একটু চওড়া, এরকম বলা হয়েছে। রকেটে গিয়ে জ্যোতির্বিজ্ঞানীগণ ছবি নিয়ে আসছেন, তাতে দেখা গেছে ওনারা ভিন্নভাবে এখন উপগ্রহের মাধ্যমে এর ছবি তুলে দেখা গেছে সঠিক আছে, উপরে নিচে একটু চ্যাপ্টা। কারণ খোঁজা হয়েছে নরম কোনো মাটি দিয়ে যদি কোনো গোল একটা বড় একটা বলের মতো তৈরি করে রেখে দেওয়া হয়, তাহলে তার নিচের দিকটা থেকে সাইডটা একটু চ্যাপ্টা যায়, নিচেটা সোজা যায়, সাইড একটু দূরে চলে যায়, ঠিক উপর দিকটা একটু বসে, সঙ্গত কারণ দুই পাশে একটু দূরে চলে যায়। এই কারণে আমাদের এই পৃথিবী সৃষ্টির সময় গলিত অবস্থায় ছিল, যেটা তাপ বিকিরণ করে করে আস্তে আস্তে কঠিন বহিরাবরণ সৃষ্টি হয়েছে। এই কঠিন বহিরাবরণ সৃষ্টি হতে গিয়ে আস্তে আস্তে ওই যতটুকু সময় লেগেছে গোল জিনিস একটু খানি উপর দিক থেকে নেমে আসছে, এদিকে নামতে না পারায় সাইডটা দূরে সরে গেছে। এই কারণে মাঝামাঝি দিকটা পৃথিবীর একটু বড় হয়, দুই উপরে আর নিচে একটু ছোট হয়। এর পৃথিবী একেবারে গোলাকার নয়, বলা হয়েছে কমলা লেবুর মতো গোলাকার। কমলা লেবু যেমন উপরে নিচে একটুখানি চ্যাপ্টা, মাঝামাঝি একটু মোটা, এমন অবস্থার কথা বলা হয়েছে। তো আমরা এই জ্যোতিষ্কগুলো নিয়ে যে যতটুকু জানলাম, আমি প্রত্যাশা করছি তোমরা আগামী ক্লাসে আমি যদি দ্রুততার সাথে আজকে সবগুলো নিয়ে কথা বলে শেষ করে দেই, তোমাদের জন্য একটা করে বেশ খানিকটা বিষয় রয়েছে লেখা, বেশ খানিকটা জানার রয়েছে, বোঝা রয়েছে। আমি যদি একদিনে সব শেষ করে দিই, আমি একেবারে আমার কাজটা করে যেতে পারি, অল্প সময় অনেকখানি কাজ করতে পারি, কিন্তু অল্প সময় অনেক কাজ করার চেয়ে এইটুক সময় ততটুকুন কাজ করা তোমাদের জন্য ছিল। যতটুকুন করলে তোমরা যদি বইটাকে একটুখানি দেখো, এইটা বেশি কাজে লাগবে। তোমাদের এখন বই খুলতে হবে, বইটাকে উল্টাতে হবে, উল্টা তোমাদের দেখতে হবে ছায়াপথ কি, ইংলিশে বলা আছে মিল্কি ওয়ে, দেখে নেবা ওটা কি। তোমাদের দেখতে হবে যে এই নিহারিকা কি, জানতে হবে সুন্দর করে ধূমকেতু কি জিনিস, কিভাবে চলছে। আমরা উল্কা সম্পর্কে বলেছি, উল্কা কি, কোথা থেকে আসে, কোথায় এসে আগুন ধরে যায়, কোথায় এসে পুড়িয়ে নিঃশেষ হয়ে যায়। এটা থেকে প্রশ্ন হতে পারে যে মহাকাশে জ্যোতিষ্ক মণ্ডলের মধ্যে বিশেষ একটি জ্যোতিষ্ক রয়েছে যা দ্রুত বেগে আগুনের রেডিয়ান শিখা নিয়ে ছুটে যায়। কোথায় যায়, কোথা থেকে উৎপত্তি, এবং এই জ্যোতিষ্কটির নাম কি ব্যাখ্যা করো। যদি বড় প্রশ্নের উত্তর দেওয়া যায় দিয়ে দিবে, তখন তোমাকে কিন্তু উল্কা সম্পর্কে বলতে হবে। বলতে পারে ছায়াপথ, বলতে পারে মিল্কি ওয়ে, বলতে পারে গ্যালাক্সি কি ব্যাখ্যা করুন। বলতে পারে ছোট প্রশ্নে নিহারিকা বলতে কি বোঝো,
ব্যাখ্যা করো। বলতে পারে ব্যাখ্যা ছাড়া নীহারিকা কাকে বলে? নীহারিকা কাকে বলে? আবার বলতে পারে এমন একটি জ্যোতিষ্ক রয়েছে যেটি দীর্ঘদিন পর পর পৃথিবী থেকে দৃশ্যমান। পৃথিবী থেকে দীর্ঘদিন, দীর্ঘ বছর বলতে পারে, দীর্ঘ বছর পর পর দৃশ্যমান জ্যোতিষ্কটি নাম উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এই জ্যোতিষ্কটা কি, এটাকে ব্যাখ্যা করতে হবে। সুতরাং আমরা শুধু আজকেই জ্যোতিষ্কগুলো বাড়িতে বসে সুন্দরভাবে আমরা দেখব। এখানে একটা জ্যোতিষ্ক থেকে অন্য একটা জ্যোতিষ্ক, একটা নক্ষত্র থেকে অন্য একটা নক্ষত্র, একটা গ্রহ থেকে আর একটি গ্রহ, এর দূরত্ব কিন্তু অনেক অনেক দূরে। আমরা পৃথিবীতে যেমন কোনো কিছু তার কত দূরত্ব অবস্থিত, বেশি দূর হলে আমরা কিলোমিটার, মাইল আগে ব্যবহার করতাম, বর্তমান কিলোমিটার দেখি, আমরা পরিমাপ করি কিলোমিটার। ছোট হলে মিটার, তার চেয়ে ছোট হলে আমরা আরো ছোট ছোট একক আছে সেখানে চলে যাই, ছোট ছোট এককে যাই। এরপরে মিটার, মিটার থেকে কিলোমিটারে যাই। কিন্তু যখন অনেক অনেক দূরে হয় তখন আমরা পরিমাপ করি আলোক বর্ষ দিয়ে। আমরা জানি আলো প্রতি সেকেন্ডে কত পথ অতিক্রম করে। প্রতি সেকেন্ডে যে পথ অতিক্রম করছে, যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড বলা আছে। পৃথিবী আর সূর্যের মধ্যকার দূরত্ব 15 কোটি কিলোমিটার। এভাবে এই দূরত্বকে ওই সময়কে ভাগ করলে একক সময় আলো কত দূরে যাচ্ছে এইভাবে নির্ণয় করা আছে। বই থেকে একটু উল্টালে তোমরা দেখতে পাবে, সবই বলা আছে। সঙ্গত কারণে এই নক্ষত্র থেকে নক্ষত্র, গ্রহ থেকে গ্রহ যে একক দূরত্ব পরিমাপের, এই এককটাকে বলা আছে সৌর বৎসর। সৌর বৎসর নয়, আলোক বর্ষ। আলোক বর্ষ মানে এটি দিয়ে আলোর দূরত্ব দিয়ে প্রতি সেকেন্ডে বা একক সময় আলো যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব দিয়ে আমাদের নির্ণয় করতে হয় তার দূরত্ব। এই যে দূরত্ব আলোর গতি দিয়ে নির্ণয় করা হয় তাকে বলা হয়েছে আলোক বর্ষ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজ বাড়িতে শুধু এতটুকুন পড়াশোনা করবে। তোমাদের সুস্থতা এবং বই প্রতি তোমাদের আসক্তি আসুক। ঈশ্বর তোমাদের শুভবুদ্ধি দিক। তোমাদের ভিতরে যত অলসতা ছিল, অসরতা ছিল, সব বিদূরিত হোক। আবার আলোর পথে ফিরে আসো, আমাদের সঙ্গে ক্লাসে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।